হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু গেটওয়ে স্টাডি সেন্টার। ফ্রেন্ডস, আজকে আমরা এই ভিডিওতে নাম্বার সিস্টেমের টাইপস অফ নাম্বারের 5টা বিষয় নিয়ে আলোচনা করব, যার মধ্যে থাকছে প্রাইম নাম্বার, কম্পোজাইট নাম্বার, কোপ্রাইম নাম্বার, তারপর থাকছে রেশনাল নাম্বার এবং ইরেশনাল নাম্বার। এই 5টা বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা রয়েছে, একদম ডিটেলসে আলোচনা করব। এর আগের ভিডিওগুলোতে আমরা যে বিষয়গুলো আলোচনা করেছি টাইপস অফ নাম্বারে, তোমরা যদি দেখতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সের লিংকে ক্লিক করে তোমরা আগের ভিডিওটা দেখে নিতে পারো। তো চলো শুরু করি আজকের ভিডিও। প্রথমে আমরা জানবো হোয়াট ইজ প্রাইম নাম্বার, অর্থাৎ মৌলিক সংখ্যা কি। প্রাইম নাম্বার মানে হচ্ছে মৌলিক সংখ্যা। What is prime numbers? The numbers greater than 1 that have only two factors, 1 and itself, is called prime numbers. একটা ছোট্ট উদাহরণ দিয়ে তোমাদেরকে বিষয়টা বোঝাই। ধরো আমি 2, 3 এই সংখ্যাগুলোকে প্রাইম বলছি। আমি এটা মনে রেখেছি যে প্রথম প্রাইম নাম্বার 2, তারপর 3, তারপর আসবে তোমার 5, 7, 11, এরকম প্রাইম নাম্বার আমরা বের করতে থাকবো। আমি এই ডেফিনেশনটাকে প্রথমে বোঝার চেষ্টা করি। বলা হয়েছে দেখো একের থেকে বড়। আমি যে সংখ্যাগুলো লিখেছি প্রত্যেকটা কিন্তু একের থেকে বড়, এবং বলেছে এদের দুটো ফ্যাক্টর, দ্যাট হ্যাভ অনলি টু ফ্যাক্টরস। এই ফ্যাক্টরস বা গুণনীয়ক, ফ্যাক্টরস মানে কি বলতো, উৎপাদক বা গুণনীয়ক বলা হয়। এবার ফ্যাক্টর কি সেটা যদি বুঝিয়ে বলি, যে কোনো একটা সংখ্যা যে সমস্ত সংখ্যা দ্বারা বিভাজ্য হয় তাদের ওই সংখ্যার ফ্যাক্টর বা উৎপাদক। যেমন আমি যদি বলি ফ্যাক্টর অফ 4, ফ্যাক্টর অফ 4 ইকুয়াল, এই 4 এর ফ্যাক্টর কি না 4 যে সংখ্যা দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য বা কমপ্লিটলি ডিভিজিবল বাই হুইচ নাম্বারস, দোজ আর ফ্যাক্টরস অফ 4। যেমন ধরো 1 বা 1, একের যদি তুমি নামটা বা টেবিল ডাকো তাহলে এই 4 1 দ্বারা বিভাজ্য। 4 কে তুমি 1 দিয়ে ভাগ করো, 1 4 4, সম্পূর্ণরূপে ভাগ কাটছে বা ভাগ মিলে যাচ্ছে। এখানে আমরা ক্রস চিহ্ন দিতে পারি, শূন্যও দিতে পারি, তাহলে 1 হয়ে যাচ্ছে 4 এর একটা ফ্যাক্টর। আবার তুমি যদি 4 কে 2 দিয়ে ডিভাইড করো, 2 2 যা 4, তাহলে 4 থেকে 4 গেলে কত, 0। তাহলে 2 দ্বারা কমপ্লিটলি ডিভিজিবল কে 4, অর্থাৎ 2 দ্বারা 4 সম্পূর্ণ বিভাজ্য, তাই 2 তার ফ্যাক্টর। আবার 4 কে তুমি যদি 4 দিয়ে ভাগ করো, 4 কে 4 দিয়ে, 4 1 যা 4 বা 4 একে 4, দেখো এটাও কমপ্লিটলি ডিভিজিবল। তাহলে 4 কমপ্লিটলি ডিভিজিবল বাই 4, অর্থাৎ 4 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য। তাহলে এই 4 এর ফ্যাক্টর 4 নিজেও একটা হচ্ছে। তাহলে ফ্যাক্টর কি জিনিস বুঝেছো? এর ডেফিনেশনে বলা হয়েছে, দেখো ডেফিনেশনে কি বলা হয়েছে না, দ্য নাম্বারস গ্রেটার দেন 1 দ্যাট হ্যাভ অনলি টু ফ্যাক্টরস। দেখো এই 4 এর 3টা ফ্যাক্টরস বেরিয়েছে, তাহলে 4 ডেফিনেটলি এটা তোমার প্রাইম হবে না। প্রাইম হতে গেলে কটা ফ্যাক্টর থাকতে হবে, দুটো, 1 and itself, অর্থাৎ 1 এবং সে নিজে। যেমন 2 কে আমি প্রাইম বলেছি, তো 2 কে যদি তুমি ভাগ করো, 2 1 2, তাহলে 2 কমপ্লিটলি ডিভিজিবল বাই 2, তার মানে 2 এর একটা ফ্যাক্টর 2 হলো। আবার 2 কে যদি তুমি 1 দিয়েও ডিভাইড করো, 1 2 2, এক্ষেত্রে 2 1 দ্বারা কমপ্লিটলি ডিভিজিবল, তার মানে 1 এর একটা ফ্যাক্টর। তাহলে 2 এর ফ্যাক্টর দেখো
1 এবং 2, তাই 2 প্রাইম। 3-এরও তাই, 3-এরও তুমি দুটো ফ্যাক্টর পাবে, 1 এবং 3 ইটসেলফ। আমি এরপর যে কটা সংখ্যা লিখেছি যাদেরকে প্রাইম বলছি তারা কিন্তু প্রত্যেকে দুটি ফ্যাক্টর নিয়ে গঠিত, অর্থাৎ প্রত্যেকের দুটো ফ্যাক্টর রয়েছে, তাই এরা প্রত্যেকে প্রাইম নাম্বারস। তো এরকম কিন্তু প্রাইম নম্বরগুলো তোমাকে মনে রাখতে হবে, ঠিক আছে। এবার এই প্রাইম নাম্বার বের করার পদ্ধতিও রয়েছে, 1 থেকে 100-র মধ্যে কি করে প্রাইম নাম্বার বের করতে হয় সেই পদ্ধতি যদি তোমরা জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। আমি পরবর্তী ভিডিওতে কি করে 1 থেকে 100-এর মধ্যে প্রাইম নাম্বার বের করতে হয় আমি সেটা বলে দিব। তো আজকে মোটামুটি তোমাদেরকে পরপর প্রাইম নম্বরগুলো কয়েকটা আমি লিখে দিয়েছি, যে 2, 3, 5, 7, 11, এরপরে যদি আসে 13 আসবে, এরপর 17 আসবে, এরপর 19 আসবে, এরকম চলতে থাকবে, ঠিক আছে। তাহলে তোমরা প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা কি এটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। চলে যাব নেক্সট টপিকে। নেক্সট কি আমরা জানছি, কম্পোজিট নাম্বারস, বা অনেকে কম্পোজিটও বলে থাকে, কম্পোজিট নাম্বারস। কম্পোজিট নাম্বারস মানে হচ্ছে কিন্তু যৌগিক সংখ্যা। কি সংখ্যা বললাম? যৌগিক সংখ্যা। কম্পোজিট মানে যৌগিক সংখ্যা। কম্পোজিট নাম্বারস কাকে বলছে না, নাম্বারস গ্রেটার দেন 1 দ্যাট হ্যাভ মোর দেন 2 ফ্যাক্টরস, মানে 2-এর থেকে যদি বেশি ফ্যাক্টর থাকে তাহলে তাদেরকে আমরা বলবো কম্পোজিট বা যৌগিক নাম্বারস। যেমন আমি যদি উদাহরণ দিই তাহলে প্রথম কম্পোজিট নাম্বারটা আসবে তোমার 4, তারপরে আসবে 6, তারপরে 8, 9, 10, 12, এরকম চলতে থাকবে। এবার আমি যদি এদের ফ্যাক্টর বা উৎপাদক বের করি তাহলে 4-এর ফ্যাক্টর কি কি পাচ্ছি দেখো, 1 পাচ্ছি, 2 পাচ্ছি, 4 পাচ্ছি, 1, 2, 3, তাহলে দেখো 2-এর বেশি ফ্যাক্টর হয়ে যাচ্ছে, তাই না? তাহলে এটা কি কম্পোজিট নাম্বার বা যৌগিক সংখ্যা। এবার 6-এর যদি ফ্যাক্টর বের করো তাহলে তুমি পাবে 1 পাবে, 2 পাবে, 3 পাবে, 6 পাবে, 1, 2, 3, 4, 4টা ফ্যাক্টর হয়ে যাচ্ছে, 2-এর বেশি, তাহলে তাই এটা কম্পোজিট। এরকম প্রত্যেকটা নাম্বারের তুমি যদি ফ্যাক্টর বা উৎপাদকগুলো বের করো তাহলে পেয়ে যাবে কিন্তু যে প্রত্যেকটা নাম্বারই 2-এর থেকে বেশি ফ্যাক্টর বা উৎপাদক থাকছে। এবার এখানে অনেক সময় কোশ্চেন করে দেয়, কি কোশ্চেন না, সব থেকে ছোট কম্পোজিট নাম্বার বা স্মলেস্ট কম্পোজিট নাম্বার, হোয়াট ইজ দ্য স্মলেস্ট কম্পোজিট নাম্বার। তাহলে তোমার উত্তর কি হয়ে যাবে, 4। এই 4ই হচ্ছে স্মলেস্ট বা সবচেয়ে ছোট কম্পোজিট নাম্বার। কিন্তু তোমার যদি বলে সবচেয়ে বড় কম্পোজিট নাম্বার কোনটি, সেটা কিন্তু আনডিফাইন্ড বা ইনফিনিটিভ বলা চলে, অনির্দিষ্ট, ঠিক আছে, কারণ তুমি অসীম পর্যন্ত যেতে পারবে, তাই এখানে ইনফিনিটিভ বলাই বেটার। তাহলে নিশ্চয়ই কম্পোজিট নাম্বার কি তোমরা বুঝতে পেরে গেছো। এরপর আমরা জানবো কো-প্রাইম নাম্বারস অর রিলেটিভলি প্রাইম নাম্বারস কি। দেখো এটা মোস্ট একটা ইম্পর্টেন্ট টপিক। কো-প্রাইম অর রিলেটিভলি প্রাইম নাম্বারস মানে বলা হচ্ছে পরস্পর মৌলিক সংখ্যা কাদের বলছে। আগে ডেফিনেশনটা জানি, বলছে 2 নাম্বারস আর সেড টু বি কো-প্রাইম, দুটো নাম্বারকে আমরা কো-প্রাইম বা পরস্পর মৌলিক বলতে পারি ইফ দে হ্যাভ নো কমন ফ্যাক্টর আদার দেন 1, অর্থাৎ যাদের এক ছাড়া অন্য কোনো সাধারণ উৎপাদক থাকবে না। এক্সাম্পল দিয়ে বলি, ধরো আমি লিখলাম 3, 5, এরা কিন্তু কি হবে বলতো, কো-প্রাইম। কো-প্রাইম কারণ কি, এদের কমন ফ্যাক্টর 1। চলো তোমাদেরকে ভেঙে দেখাই। তাহলে 3 যদি ফ্যাক্টর বের করতে বলি তাহলে তুমি বলবে কি 1 আর 3। আবার যদি 5-এর ফ্যাক্টর বের করতে বলি তাহলে তোমার হবে উত্তর 1, 5। তাহলে কমন কে, এই 1, তাহলে দেখো কমন ফ্যাক্টর অনলি 1 আসছে,
তাই 3, 5 এরা কিন্তু হয়ে যাচ্ছে কোপ্রাইম বা পরস্পর মৌলিক, বা এদেরকে রিলেটিভলি প্রাইমও আমরা বলতে পারি। আরো উদাহরণ দিলে তো তুমি বলবে 2, 7, তুমি বলতে পারো 3, 11, এগুলো কি সবই কিন্তু কোপ্রাইম, মানে পরস্পরের জন্য কোপ্রাইম। এবার তোমার মনে প্রশ্ন আসছে যে তাহলে কোপ্রাইম বলতে দুটো মৌলিক বা দুটো প্রাইম নাম্বারকে নিলেই তো কোপ্রাইম হয়ে যাচ্ছে, কিন্তু হ্যাঁ, আর দুটো কম্পোজিট নাম্বারও তারা কিন্তু পরস্পর কোপ্রাইম হতে পারে। এক্সাম্পল দিয়ে তোমাদেরকে দেখাই। ধরো আমি 4 নিলাম, 9 নিলাম, এরা কোপ্রাইম হবে না? হবে না। ডেফিনেশন কি বলছে যে একটা মাত্র কমন ফ্যাক্টর অনলি 1, মানে কেবলমাত্র একই হবে, একটা মাত্র এবং কেবলমাত্র এক, তাকেই আমরা বলবো কোপ্রাইম। এবার দেখো এরা কোপ্রাইম হ্যাঁ কি না। তুমি যদি 4 এর ফ্যাক্টর গুলো খুঁজে পাও তাহলে কি পাবে? 1 পাবে, 2 পাবে, 4 পাবে। আবার 9 এর ফ্যাক্টর পাবে কি? 1 পাবে, 3 পাবে, 9 পাবে। দেখো কমন অনলি কিন্তু এই 1, তাহলে এরা কোপ্রাইম হ্যাঁ কি না? তোমাদের উত্তর অবশ্যই হওয়া উচিত এরা কোপ্রাইম বা রিলেটিভলি প্রাইম। কথাটা ক্লিয়ার হতে পারলে? এটা তো গেল ছোট সংখ্যা বলে আমরা সহজে ফ্যাক্টর গুলো বের করে কমন ফ্যাক্টর বের করলাম, দেখলাম অনলি কমন ফ্যাক্টর 1, তাই আমরা বলে দিলাম যে এই নাম্বারস গুলো হচ্ছে কোপ্রাইম। কিন্তু বড় নাম্বার বা বড় সংখ্যা দিল, সেক্ষেত্রে কি করবে? সেক্ষেত্রে তো কমন ফ্যাক্টর বের করতে আমাদের অনেক সময় চলে যাবে। তখন আমরা যেটা করব সেটা হচ্ছে HCF। কি করব না, HCF, হাইয়েস্ট কমন ফ্যাক্টর বের করব, এবং ডেফিনেটলি ওটা আমরা ডিভিশন মেথডে করার চেষ্টা করব। যেমন ধরো 9 আর 4, আমি যদি এদের ডিভিশন মেথডে HCF বের করি তাহলে 4 2 যা 8, এবার সাবট্রাক্ট করলে 1, রিমাইন্ডার থেকে যাচ্ছে বা ভাগশেষ থেকে যাচ্ছে, তোমার 4টা এখানে উঠে আসবে, দিলে দেখো 1 4 যা 4, এখানে ভাগ কাটতে পারে অথবা আমরা রিমাইন্ডার 0 বলতে পারি। তাহলে এক্ষেত্রে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে যেখানে ভাগ কাটছে ওইখানে ভাজক অর্থাৎ ডিভাইজর কে ছিল? ডিভাইজর এখানে 1 ছিল, তাই এটাই আমার HCF। তাহলে HCF 1। তাহলে বুঝলাম কি যে দুটো কোপ্রাইম নাম্বার এর HCF অলওয়েজ 1 হচ্ছে, তাই না? তাই দুটো নাম্বার দিয়ে যদি তোমাকে জানতে চায় ওটা কোপ্রাইম হ্যাঁ কি না, তাহলে তুমি কি করবে? কুইকলি তাদেরকে HCF করে ফেলবে। HCF যদি 1 পাও তাহলে ওটা কোপ্রাইম। তাহলে দুটো বিষয় শিখে গেলাম, কোপ্রাইমের ডেফিনেশন জানলাম এবং কি করে বড় দুটো নাম্বার তারা কোপ্রাইম বা রিলেটিভলি প্রাইম হবে কিনা সেটা জানার জন্য আমরা কি করব সেটাও জেনে নিলাম। কি করব না, HCF করব, এবং সেখানে যদি HCF 1 পাই তাহলে কিন্তু নাম্বার দুটি কোপ্রাইম, আদারওয়াইজ বা অন্যথায় হবে না। তোমরা নিশ্চয়ই এটা বুঝতে পেরে গেছো। ওকে, এবার এখানে তো আমি দিয়েছিলাম যে দুটো কম্পোজিট নাম্বার, এবার একটা প্রাইম ও একটা কম্পোজিট, এরাও কিন্তু কোপ্রাইম হতে পারে, এরাও কিন্তু কোপ্রাইম হতে পারে। 3 আর 4 এর তুমি HCF করো, দেখো 1 পাবে, বা যদি কমন ফ্যাক্টর বের করো এদের 1 পাবে। তাহলে কোপ্রাইম যে শুধুমাত্র অনলি দুটো প্রাইম নাম্বার হবে বা দুটো কম্পোজিট নাম্বার হবে এমনটা নয়, একটা প্রাইম একটা কম্পোজিট দুটো মিলে ও কোপ্রাইম হতে পারে। নিশ্চয়ই তোমাদের এই যে কোপ্রাইমের ডেফিনেশনটা বুঝতে আর কোনো অসুবিধা রইল না। চলো এরপরে আমরা যেটা শিখব সেটা হচ্ছে রেশনাল নাম্বারস।
আমরা শিখবো রেশনাল নাম্বারস বা মূলদ সংখ্যা, যার বাংলাটা হচ্ছে মূলদ সংখ্যা। এর ডেফিনেশনটা প্রথমে জেনে নিই। হোয়াট ইজ রেশনাল নাম্বারস? নাম্বারস দ্যাট ক্যান বি রিটেন ইন দ্য ফর্ম অফ পি বাই কিউ। পি বাই কিউ এই ফর্মে যদি কোনো নাম্বারকে আমরা লিখতে পারি, ওকে, পি বাই কিউ, যেখানে হোয়ার পি এন্ড কিউ আর ইন্টিজার্স, মানে এই পি কিউ এটা প্রত্যেকে কি হবে? ইন্টিজার্স। এটা প্রত্যেকে কি হবে? ইন্টিজার্স হবে, ওকে। এবং আরো যেটা বিষয় মনে রাখতে হবে, এই যে কিউ ইন্টিজার্স হলেও এই কিউ এর মান কখনোই কিন্তু 0 হতে পারে না, কিউ নট ইকুয়াল টু 0, এটা তোমাকে মনে রাখতে হবে। পি বাই কিউ এইভাবে আমরা কি লিখি? যে কোনো একটা ফ্র্যাকশন লিখি। যদি এক্সাম্পল দিই, ধরো আমি 3/4 লিখলাম, তাহলে এটা পি বাই কিউ আকার লিখেছে। আবার 3 ও ইন্টিজার্স, 4 ও ইন্টিজার্স, এবং কিউ দেখো কিউ 4, অর্থাৎ এটা 0 নয়, নট ইকুয়াল টু 0। তার মানে 3/4 একটা হচ্ছে রেশনাল নাম্বার। আমরা এরকম লিখতে পারি, ধরো 5/2, এটাও লিখতে পারি, এটাও হবে রেশনাল নাম্বারস, ঠিক আছে। বা আমরা অনলি একটা 5 কেও রেশনাল নাম্বারস বলতে পারি, আমরা 0 কেও রেশনাল নাম্বারস বলতে পারি, তাই না? কেন? এগুলো সবগুলোই পি বাই কিউ, অর্থাৎ ফ্র্যাকশনের রূপ দিতে পারছে। এই যে 5, একে কি ফ্র্যাকশনের রূপ দিতে পারবো না? দেখো 5/1 কিউ নট ইকুয়াল টু 0 চলে এসেছি। 0 কে আমরা 0/1 লিখতে পারবো না? অবশ্যই লিখতে পারবো। তাহলে এগুলো সবই কিন্তু রেশনাল নাম্বার, যেগুলোকে পি বাই কিউ আকারে লিখতে পারি। কিন্তু কখনো আমরা ধরো এটা 3/0 এরকম লিখতে পারবো না। এরকম লিখলে এটা রেশনাল হবে না, ঠিক আছে, এটা রেশনাল নাম্বার হবে না। এবার তোমাকে ধরো সংখ্যাটাকে একটু চালাকি করে ধরো দিয়ে দিল এরকম √25 দিয়ে জিজ্ঞেস করবে এটা কি রেশনাল নাম্বারস, তুমি তখন ঘাবড়ে যাবে। দেখো ঘাবড়ানোর কিছু নেই, এটাও রেশনাল নাম্বারস। কারণ কি? √25 একে আমি যদি সরল রূপে নিয়ে আসি, তাহলে আমাকে কি করতে হবে? √ওভার করতে হবে বা বর্গমূল করতে হবে। এই √25 কে আমি এটাকে 5 এর স্কয়ার করতে পারি। এটা যদি বাইরে বের করে এনে অনলি 5, এবং 5 কে আবার 1/5, অর্থাৎ দেখো ফ্র্যাকশনের রূপ আমি দিয়ে দিতে পারছি। তাহলে রেশনাল নাম্বারস গুলো এই আকারেও দেওয়া থাকতে পারে। √25 এখানে দিয়েছি, তো দিয়ে দিলাম √81, √100, এরকমও দিয়ে দিতে পারে। এগুলোও কিন্তু সব রেশনাল নাম্বার, তোমরা যেন ঘাবড়ে না যাও। তাহলে নিশ্চয়ই তোমরা রেশনাল নাম্বারসটা কি বুঝতে পেরেছো। এবার আমরা জানবো ইরেশনাল নাম্বারস, অর্থাৎ অমূলদ সংখ্যা। বাংলায় আমরা এটাকে কি বলি? অমূলদ সংখ্যা, ঠিক আছে। অনেকে অমূলদ বলে থাকেন, এটাকে আমরা অমূলদ সংখ্যা বলতে পারি। দেখো হোয়াট ইজ ইরেশনাল নাম্বারস, মানে অমূলদ সংখ্যা কাকে বলে? নাম্বারস দ্যাট ক্যান নট বি রিটেন ইন দ্য ফর্ম অফ পি বাই কিউ। এই পি বাই কিউ অর্থাৎ এইরকম ফ্র্যাকশনের আকার দিতে পারবো না যে নাম্বারগুলোকে, অ্যান্ড হ্যাভ নন এন্ডিং, যে নাম্বারগুলোর শেষ নেই, অসীম পর্যন্ত রয়েছে। নন রিপিটিং, নন এন্ডিং তো ডেফিনেটলি, নন রিপিটিং মানে নাম্বারটা রিপিট হবে না। কিসে? ডেসিমেল নাম্বারস এর ক্ষেত্রে, তাহলে তাদেরকে আমরা ইরেশনাল নাম্বারস বলবো। তাহলে পি বাই কিউ আকারে লেখা যাচ্ছে না, এবং নন রিপিটিং ডেসিমেলস, নন এন্ডিং যার কোনো শেষ নেই, এই সমস্ত নাম্বারগুলোকে আমরা ইরেশনাল নাম্বারস বা অমূলদ সংখ্যা বলছি। যেমন যদি উদাহরণ দিই, ধরো √3, এটাকে বর্গমূল করলে পয়েন্ট হয়ে তোমার অসংখ্য আসবে, পয়েন্টে আসবে, মানে সামথিং যদি কিছু আসে, ধরো 1.235, এটা একটা আনুমানিক দিচ্ছে, এক্সাক্ট ফিগার নয়, কিন্তু এরকম অসংখ্য চলতে থাকবে। এবং এই নাম্বারগুলো নন রিপিটিং, মানে রিপিট হবে না। এই 235, তারপরে হয়তো এলো 2235, তারপর হয়তো 22235,
তার মানে এই নাম্বার যে ডেসিমেল নাম্বার যে হচ্ছে এটা কখনোই এন্ডিং হবে না, এই জন্য বলছে নন এন্ডিং, এবং নট রিপিটিং, রিপিটও হবে না। তাহলে √3 কি হচ্ছে? অমূলত সংখ্যা। ধরো আরো উদাহরণ দিলে পাবো √7, √11, এরকম চলতে থাকবে। আবার এর সঙ্গে আমরা নিতে পারি তাদেরকে, এই যে ধরো নিয়েছি এখন 1.012 এরকম যদি নাম্বার চলে, নন রিপিটিং নাম্বার, তাহলে এগুলো সবই কিন্তু ইরেশনাল নাম্বারসের এক্সাম্পল। নিশ্চয়ই তোমরা ইরেশনাল নাম্বারস কাকে বলে বুঝে গেছো, তাই তো? ভিডিও এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক শেয়ার করবে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমরা পরবর্তী ভিডিওতে আনছি এই নাম্বার সিস্টেমের উপর মোস্ট ইম্পর্টেন্ট 50টা কোশ্চেন, যেগুলো বিভিন্ন পরীক্ষায় আসে। নবোদয়ে তো আসবেই আসবে, এছাড়া অলিম্পিয়াড বা অন্যান্য কম্পিটিটিভ এক্সামেও এই কোশ্চেনগুলো এসে থাকে বিভিন্ন সময়। তাই পরের ভিডিওটি আরো ইন্টারেস্টিং হতে চলেছে। আশা করছি তোমরা আমার পাশে থাকবে, সাপোর্ট করবে, এবং আমিও চেষ্টা করে যাব তোমাদের পাশে দাঁড়ানোর, তোমাদেরকে সহায়তা করতে। তো ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।